চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। এখানে কিন্তু তাকে হেল্প করতে চায় কেউ, সে তার হেল্পটা নিবে না, সে চিকিৎসা করাবে না, কিন্তু সে তার মতো করে সে তার চিকিৎসকের কোনো সার্টিফিকেট নাই, তখন ডাক্তার নাই, সে নিজেই একটা ঘুমের ওষুধ খাইয়ে অপারেশন করে ফেলে। কতটা অমানবিক ভয়াবহ হলে বা কতটা সাইকোপ্যাথ হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। এখানে বৃদ্ধ বৃদ্ধারা আছে, আপনার বাচ্চারা আছে এবং অসহায় মানুষগুলো, এবং এই যে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে। লাস্ট যখন হারুন ভাই বললেন যে 1,85,00,000 টাকা আছে, এটা খুব শখ যে তার কিন্তু খুব বেশি মানুষ নেই, সে দাবি করেছে 350-400, আসলে 50 থেকে 60 জন অসহায় মানুষ তার ওখানে আছে। সে এইটাকে দেখায় এই যে কুমিরের খাঁচকাটা গল্পের মতো সে এটা শো করে প্রতি মাসে সে 10 লক্ষ টাকা সর্বনিম্ন সে খরচ করতে হচ্ছে তার ডিজিটাল মার্কেটিং। এই টাকাটা কিন্তু তার টাকা না, এই টাকাটা কিন্তু জনগণের টাকা, যারা এই বৃদ্ধ বাবা মা অসহায় মানুষকে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করে তার জিম্মায় দিয়েছে, সে আমানত করে, সে আমানত করে কিন্তু সে খেয়ানত করেছে, সেটা ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু এই অসহায় মানুষের চিকিৎসার জন্য ব্যবহার করে নাই। আমার সঙ্গে যে ইস্যুটা হয়েছিল সেটা আমি আগেও বলে তবে একটু ক্লিয়ার করি যে যেহেতু আমি জানি আগে থেকেই, আমি তাকে দীর্ঘদিন বেশ কয়েকবার গিয়েছি, তাকে আমি ডোনেট করেছি। আমি এখানে চাল ডাল নিয়েও এই করোনার সময় গিয়েছিলাম বাবা মাকে দেখতে, ভালোবাসার টানে। তো আমি যখন আশপাশ থেকে আমাদের একটা নেটওয়ার্ক আছে, আবার দেখি অনেক নেগেটিভ কথা শুনেছি। আমি জানি সে কোনো চিকিৎসা করায় না, তার এখানে কোনো চিকিৎসা হয় না। যখন আশিক নামে একটা ছেলেকে সে ভৈরব থেকে নিয়ে আসলো, ওই ছেলেটা কিন্তু আমাকে একটা পেজে মেনশন দেওয়া হয়েছিল, তাকে যেন আমি হেল্প করি। তার ট্রেন অ্যাক্সিডেন্টে ভৈরবে তার মাথায় একদম এখান থেকে পুরো খুলির অংশ উঠে গেছে, খুবই সিভিয়ার একটা বিষয়, এবং ইমার্জেন্সি তার হচ্ছে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি করাটা খুব জরুরি ছিল। তখন এই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন আমাদের শামদুলাল সেন দাদা, উনি শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়। তাকে আমি নক দিয়ে বললাম যে দাদা এরকম একটা রোগী ছবি পাঠিয়েছি ওই ছেলেটার। দাদা দেখে বললেন যে হ্যাঁ, এটা নিয়ে আসলে আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব। তো আমি যখন ফোন করে খোঁজ নিলাম, বললো যে মিল্টন সামন্ত তাকে নিয়ে গেছে, তার জিম্মায় নিয়েছে, তার দেখভাল করবে বা চিকিৎসা করাবে। তো আমার মাথা যে ছিল যেহেতু সে চিকিৎসা করায় না বলে আমি জানি, কোন গভর্নমেন্ট হাসপাতালে নেয় না, বাট এই ছেলেটাকে গভর্নমেন্ট হাসপাতালে নেওয়া এবং ইমার্জেন্সি প্লাস্টিক সার্জারি করানো অত্যন্ত জরুরি, একদম ইমার্জেন্সি বলা যায়, তার লাইফ থ্রেট রয়েছে এখানে, কারণ মাথা একটা সেন্সিটিভ জায়গা। সেই কারণে তাকে আমি কিন্তু ফোন করেছিলাম, আমি পরিচিত বিধায়। ফোন করার পর উনি যখন বললেন যে খুবই অপ্রত্যাশিত বাজে আচরণ করলেন, এবং সে বললেন সে দেখবেন। আমি বললাম আপনি চিকিৎসা করেন না, আপনার জিম্মায় রেখেই আমি চিকিৎসাটা করাতে চাই। তিনি তখন এটা দিলেন না এবং ইগনোর করলেন, এবং এক ধরনের আমার সাথে খুবই বাজে আচরণ করলেন। এখান থেকে সন্দেহটা উদ্রেক হওয়াটা খুব স্বাভাবিক, যে সে কাউকে হেল্প করতে চাইলে যদি ভালো মানসিকতা থাকে, তাহলে সে কেন তাকে সেই হেল্পটা নিবে না। তো পরবর্তী আপনি দেখলেন যেখান থেকে ছিল অনেকগুলো ইস্যু আসছে, তার মধ্যে ভয়াবহ রকম সব অভিযোগ। আমি পোস্টটা করতাম না, করেছি, কিন্তু কালবেলার এই একটা অনুসন্ধান রিপোর্ট দেখে আমি মানুষ যা সচেতন হয়, এই কারণে আমি পোস্টটা করলাম। করার পর আমার কাছে অনেকেই এই অভিযোগটা দিয়েছে। আপনি দেখেছেন তার এলাকাতে একটা মানুষ কতটা ভয়াবহ খারাপ হলে তার এলাকায় মানুষ মিষ্টি বিতরণ করে মিছিল করেছে তার ফাঁসির দাবিতে, কতটা তার নির্মম প্রশাসিক হলে সে যেটা করতে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাদের সাথে একটা আঘাত করে সে জনগণকে ধরুন জিম্মি করে রেখেছে। কেউ কিছু প্রতিবাদ করলে বা কোনো ধরনের তার এই অন্যায় কর্মকাণ্ড হস্তক্ষেপ করতে গিয়ে তাকে চাঁদাবাজির মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করা, সব ধরনের কার্যক্রম করতো। এবং আর সবচেয়ে বড় যে ট্রিক্স সে করতো, অনেক প্রভাবশালী বড় মনের মানুষ, রাজনীতিবিদ বা বড় যারা আছেন ভালো পজিশনে, তারা যখন মানবিক কারণে ওরা বৃদ্ধ বাবা মার কাছে একটা ডোনেট দিত বা নিজেরা আসতো দেখতে, তখন তার সঙ্গে একটা পরিচয় হতো, যোগাযোগ হতো। সে কি করতো, ওই পরিচয়টাকে কাজে লাগাতো, তার নাম্বারটা সেভ করা থাকতো, যে সে ফোন করলে তাকে ধরবে। এই যে একটা লবিং সে পেয়ে যেত এই বাবা মার সৌজন্যে, বৃদ্ধ বাবা মার সৌজন্যে বা সবাই বাচ্চাদের সৌজন্যে, এইটাকে সে মিস ইউজ করতো। এটা সে অনেকে বলতো একদম আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে র্যাব পুলিশে যারা সিনিয়র অফিসার আছে প্রত্যেকের নাম সে তার ব্যক্তিগত ফায়দার জন্য ব্যবহার করে, যেটা এখন সবকিছু সবিস্তার বের হয়ে আসতেছে। তাই আমি বলবো যে পূর্ণ তদন্ত সাপেক্ষে তার এই যে প্রশাসিকতা এবং একটা ঘুমের ওষুধ খাওয়াই একজন বৃদ্ধ আমার হাত পা কেটে ফেলা, এটাকে আপনি আসলে কিভাবে ইচ্ছা করবো, কোন ধরনের সাইকোপ্যাথের কাজ করতে পারে। আমি চাইবো যে সর্বোচ্চ শাস্তিরতা হোক, এবং পাশাপাশি অবশ্যই যে এই যে বাবা মা গুলো আছে তারা যেন আসলে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ তারা তো আসলে কোনো অন্যায় করে নাই। ইতিমধ্যে শুনেছি যে শামসুল্লাহ ফাউন্ডেশন নামে একটা দায়িত্ব নিয়েছে। তারপর আমি বলবো সরকারি ব্যবস্থাপনায়, কারণ আমাদের 6টা সরকারি
আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে 2000 জন প্লাস ধারণ ক্ষমতা সম্পূর্ণ। তো ইতিমধ্যে আমি যদি জানি যে 1000-এর মতো প্রায় আসন ফাঁকা আছে, চাইলেই কিন্তু সমাজসেবা অধিদপ্তর এই মানুষগুলোকে তাদের জিম্মায় নিয়ে রাখতে পারে। সেটাই হচ্ছে বেস্ট হবে। আমি বলবো যে সমাজসেবা অধিদপ্তর সহ যারা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা রয়েছে, যারা রাষ্ট্রের অভ্যন্তরীণ যে কোনো কর্মকাণ্ড সম্পর্কে কনসার্ন থাকা উচিত, প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে, প্রত্যেকের ব্যর্থতা রয়েছে। কারণ তিনি প্রচারণার দিক থেকে সর্বোচ্চ, যেটাকে বলে বাংলাদেশে হাইয়েস্ট তার ভিউ আর কি, বা 1 কোটি প্রতিষ্ঠান, হ্যাঁ 1 কোটির উপরে ফলোয়ার, যেটা ফলোয়ার, সর্বোচ্চ ফলোয়ার তার। তো সেই যে কারণ যাদের এই সম্পর্কে আইডিয়া আছে তারা জানে যে 10 লক্ষ টাকা সে খরচ করে এখানে টাকা কোথায় পায়, কিভাবে সেই। আমি তার একটা স্টাফ ছিল, তার কাজ করতো মিডিয়া সেলে। সে আমাকে নক দিতে, আমার কাছে এই প্রমাণগুলো আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করবো। তিনি বলছেন যে তার সে 10 লক্ষ টাকা খরচ করতো, সে স্বীকার করেছেন প্রতি মাসে 10 লক্ষ খরচ করলে সে 1 কোটি প্লাস সে উইথড্র পাবলিক মানি নিয়ে সে বাবা মার জন্য ওই 10 লক্ষ টাকা মিডিয়া আর 10 লক্ষ টাকার মতো সে এই যে বৃদ্ধ বাবা মা 50 জন আছে বা স্টাফ আছে এদের খরচ করতো। বাকি 80 লাখ টাকা তার পকেটে যেত। এটা কিন্তু স্টেটমেন্ট একেবারে। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা এক মানুষ, সৈয়দ রিশাদ নামে একজন, এবং তারও পাওনা 1.5 লক্ষ টাকা সে দেয়নি, বেতনের টাকা মেরে দিয়ে। এবং এরকম যখন পাওনা চেয়েছে তাকে মারধর করেছে। তার একজন ম্যানেজার মিরাজ ছিলেন, তাকেও পাওনা টাকা না দিয়ে মারধর করে বের করে দিয়েছে। হেন কোনো অপরাধ নাই বা অপকর্ম নাই যে সাজা সে করে না বা করে নাই। তো এই যে বিষয়গুলো আসছে, এটা অবশ্যই প্রশাসনের নজরদারি টানা ছিল। কারণ প্রচুর অভিযোগ থানায় গিয়েছে, কিন্তু তখন যদি ব্যবস্থা নেওয়া হতো বা একটা প্রপার ইনভেস্টিগেট হতো, তাহলে আজকে কিন্তু এত বার সে বাড়তে পারতো না, বা এত মানে অপরাধের সাম্রাজ্য বিচার করতে পারতো না। এইটা অবশ্যই প্রশাসন ব্যর্থতা আমি বলবো। এখন আসি